নমস্কার শ্রোতা বন্ধুগণ, ভিন্ন স্বাদের গল্পের সমাহার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি লেখক শিবরাম চক্রবর্তীর লেখা একটি মজার হাসির গল্প নিয়ে চলে এসেছি। আজকে যেই গল্পটি আপনাদের সামনে পাঠ করে শোনাবো, গল্পটির নাম হচ্ছে উদর পিণ্ডি বুধোর ঘাড়ে। খুব সুন্দর একটি গল্প, খুব মজা পাবেন আশা করছি। গল্প পাঠ ভালো লাগলে গল্পের শেষে অবশ্যই একটা লাইক করে দেবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক আজকের মজার গল্প পাঠ। বিনি এসে বললে, দাদা তুমি চাঁদা দেবে? বিজয়া দশমীর দিন আমাদের মেয়েদের একটা সোশ্যাল হচ্ছে। চাঁদার নাম শুনেই আমি আঁধার হয়ে আসি। না বাপু, চাঁদা ফাদার মধ্যে আমি নেই, বাধা দিয়ে বলি। তাহলে তুমি আমাদের ট্রেজারার হও, বিনি সাধে। আচ্ছা, আমি ভেবে দেখি। এবং আমি ভেবে দেখি, হ্যাঁ সেটা বরং আমি হতে পারি, কিন্তু ট্রেজারার হতে হলে আমি ছাড়াও আর একটা জিনিসের দরকার হবে, যে ট্রেজারেরই দরকার হবে কি না। বাহ, আমরা চাঁদা তুলব না, সবার কাছ থেকেই আদায় করব যে। বিনি আমাকে আশ্বস্ত করে। তাই করো, যত সব খাজাদের কাছ থেকে বাগিয়ে এনে আমার কাছে জমা রাখো। আমি খাজানছি কি না? আমি বললাম, হ্যাঁ তোমরা ফান্ড তৈরি করো, তোমরা ওর সৃষ্টির দিকে, আর মারবার দিকে ধ্বংসকর্তা আমি রয়েছি, তোমাদের ভাবতে হবে না। শেষের কথাগুলো বিনি শুনতে পায় না, মনে মনে বলি, বেশ, আইভিদির বাড়ি সন্ধ্যাবেলা আমাদের মিটিং, তুমি এসো তাহলে, আসবে তো? এই বলে বিনি বেরিয়ে যায়। একটু পরেই ঘুরে আসে আবার। হ্যাঁ ভালো কথা, আমোদ প্রমোদের ভার কার উপর দেয়া যায় বলো তো? জোয়ারদার মশাইকে বলবো? জোয়ারদার? আমি অবাক হয়ে যাই। জোয়ারদার? অসম্ভব। আমোদ প্রমোদের ভার দিতে হলে এমন লোকের ওপর দিতে হবে যার রসকসের কিছু বোধ আছে, একেবারে যে গরু নয়, যেমন তুমি আর কি। বিনি দৃষ্টান্ত দেয়। জাজ্জল্যমান আমাকেই সামনে দেখতে পায় কি না। কিন্তু তোমাকে আর পাচ্ছি কোথায়? সব কাজেই তো আর তোমাকে টানা যায় না। তোমার ক্ষতি করে, তোমাকে কষ্ট দিয়ে ধরে বেঁধে জোরজার করে করানো, সেটা কি ভালো? বিনি বলে যায়, ট্রেজারার হয়েছ সেই আমাদের ভাগ্যি, আর তোমাকে না পেলে অগত্যা। আমি একটু কাশি। কি আর করব, তোদের সোশ্যালকে তো মাঠে মারা যেতে দিতে পারি নে। জোয়ারদারের খপ্পর থেকে তোদের বাঁচাতে হলে তোদের আমোদ প্রমোদের ভারও বাধ্য হই আমাকে। চমৎকার! বিনি উৎসাহিত হয়ে ওঠে। তাহলে আইভিদিকে ফোন করে বলে দাও এক্ষুনি। এতখানি তৎপরতার জন্যে অবশ্যই আমি প্রস্তুত ছিলাম না, তবু মিস আইভি সেনকে এক্ষুনি ফোন যোগে জানিয়ে দিই। বলতে না বলতে অজস্র ধন্যবাদ শুনতে পাই। আমার পক্ষে একাধারে দুটো দায়িত্ব নেওয়া যে কী সুকঠোর ত্যাগ স্বীকার, এবং এজন্যে তার ক্লাবের তরফ থেকে তিনি যে কতখানি ভয়ঙ্কর খুশি জানাতে তার কার্পণ্য থাকে না। ধন্যবাদ মুখর আইভিদি। সন্ধ্যের ওদিকে তার বাড়ির বৈঠকে যোগদানে নেমন্তন্ন পর্যন্ত পেয়ে যাই। আইভিদিদের ফ্ল্যাটের তলাটাতেই একটা রেস্তোরাঁ। ঘুরতে ঘুরতে সন্ধ্যের এদিকেই গিয়ে পড়েছিলাম। সন্ধ্যের ওদিকের তখনও একটু দেরি। ভাবলুম এই ফাঁকে কিছু চপ কাটলেট কাটিয়ে দিলে ক্ষতি কী? রসনাকেও শান্ত করা চলে, উদরকেও সান্ত্বনা দেয়া হয়, নেহাত কি মন্দ? তাছাড়া ঘোরতর দায়িত্ব ঘাড়ে নেবার আগে যথেষ্ট বল সঞ্চয় করে নেওয়া দরকার। ঢুকতেই দেখি জোয়ারদার একটা টেবিল আলো করে বসে আছেন। সঞ্জয়ও ঢুকলো আরেক দরজা দিয়ে, প্রায় আমার সাথে সাথেই। এই যে, কি মনে করে তোমরা? জোয়ারদার একসঙ্গে এক বাক্যে আমাদের দুজনকে অভিনন্দিত করে। এত রাজ্যি থাকতে এই রেস্তোরাঁটাতেই যে হঠাৎ? আমিও জোয়ারদারকে পাল্টা জিজ্ঞেস করি। কণ্ঠস্বরে বেশ একটু অসন্তোষের বিজ্ঞাপন থেকে যায়। একটা জরুরি কাজে এসেছি আমি। জোয়ারদার জানায়। আমন্ত্রিত হয়ে এসেছি বলাই ঠিক, একটা সোশ্যালের আমোদ প্রমোদের যাবতীয় ভার আমায় নিতে হবে কি না। কিসের সোশ্যাল? সন্দিগ্ধ নেত্রে আমি তাকাই। তোমাকে বলা উচিত হবে কি?
জোয়ারদারের মুখে চোখে সন্দেহের ছায়া ঘনিয়ে আসে। এই মেয়েদের একটা সোশ্যাল। বাহ, আমিও যে। সঞ্জয় চেঁচিয়ে ওঠে, মিস আইভির সোশ্যাল তো? সন্ধ্যের একটু আগেই তো উনি টেলিফোন করে ডেকেছেন আমায় এই জন্য। কী রকম? একই কাজের ভার তিনজনের ওপর আবদার নাকি? আমরা কি সব বানের জলে ভেসে আসা নাকি? আমাদের ভারী রাগ হয়। প্রথমে আমরা যুদ্ধ করতে উদ্যত হয়েছিলাম, কিন্তু পর মুহূর্তেই সন্ধি করে ফেলি। সারা পৃথিবী জুড়েই তো সংগ্রাম চলেছে, উৎপাত বেঁধে রয়েছে। তার ওপরে বোঝার ওপরে শাকের আঁটি হলেও পরস্পর আমরা লড়ালড়ি করে মরব, সেটা কি সমীচীন? ভাবতে গেলে খুব শোকাবহই নয় কি? তাছাড়া আমাদের তিনজনকে লড়িয়ে দিয়ে আইভিদির নতুন ধরনের একটা আমোদ প্রমোদ বাঁধাবার অভিসন্ধি কিনা তাই বা কে জানে। অতএব আমরা সন্ধি করেই ফেলি। তখনই সন্ধি শর্ত রচনা হয়ে যায়। না, এসব মারাত্মক আমোদ প্রমোদের মধ্যে আমরা নেই। আইভিদিকে ফোন করে জানিয়ে দাও, এক্ষুনি এই দণ্ডেই জানিয়ে দাও, দায়িত্বভার ঘাড়ে নিতে আমরা প্রত্যেকেই অক্ষম। সেই রেস্তোরাঁর পাবলিক টেলিফোনটা আমাদের দৃষ্টি আকর্ষণ করল। জোয়ারদার সঞ্জয়কে অনুরোধ করলো ফোন করে নিতে। সঞ্জয় হুকুম করলো আমায়। আমি জোয়ারদারকে সাধলাম। তিনজনেই আমরা ইতস্তত করি। দাঁড়াও, এক কাজ করা যাক। সঞ্জয় বলে, এসো আমরা তিনজনে মিলে এই আমোদ প্রমোদের ভার নিই। তারপর আমাদের পাড়ার বয়স্কা উটরা তো আছেই, তাদের ব্যান্ড, ব্যাকপাইপ, বিউগিল ইত্যাদি না হয় চেয়ে নেওয়া যাবে। একদিনের জন্যেই তো, বিজয়া দশমীর দিনটা বইতো না। তারপর আমরা নিজেরাই সেই ব্যান্ড, ব্যাকপাইপ কাঁধে ওদের সোশ্যালে গিয়ে বাজাতে লেগে যাব। খুব মন্দ হবে না, কি বলো? আমরা বাজাবো? আমরা কি বাজাতে জানি? আমি জোয়ারদারকে জিজ্ঞেস করি। সেই তো মজা, সেই তো হরিবল আমোদ হবে। আইভিদি যেমন দুষ্টু তেমনি জব্দ হবে। সঞ্জয় জবাব দেয়, আমোদ প্রমোদের জোয়ারে ওদের সোশ্যাল ভাসিয়ে দাও, সেই ভালো। জোয়ারদার উৎসাহ যোগায়। প্রস্তাবটার ভয়াবহ মজার দিকটা ক্রমশ আমার নজরে খোলে। সহসা আমি খুশি হয়ে উঠি। সঞ্জয়কে বলি, চমৎকার প্ল্যান করেছিস, দে একটা টাকা ধার দে, খাইয়ে দিই তোকে। যথা সময়ে মিস আইভির বৈঠকে সমবেত হয়ে আমরা তিনজনেই সম্মত হয়ে সম্মিলিত হয়ে একটা ব্যান্ড পার্টি বহনের গুরুভার দায়িত্ব কাঁধ পেতে নিতে স্বীকৃত হই। আইভিদি ধন্যবাদে অসংখ্য হয়ে উঠলেন বলাই বাহুল্য। অবশেষে বিজয়া দশমীর দিন এসে পড়ল। বিকেলের দিকেই সোশ্যাল। আমরা ব্যান্ড, ব্যাকপাইপ ইত্যাদি বাগিয়ে নিয়ে একটা পোড়ো বাড়িতে গিয়ে পুরো দমে রিহার্সাল দিতে শুরু করলাম। ব্যান্ডটা জোয়ারদারের পিঠে বেঁধে দেওয়া হলো ওর আপত্তি অগ্রাহ্য করে। দু হাতের অদ্ভুত কায়দায় বিচিত্র ভঙ্গিতে সে ওটাকে পিটতে আরম্ভ করলো। দুম দাম দামাদ্দম, দম দাম দামাদ্দম। বেশ ধুমধাম করেই পিটতে লাগলো। সঞ্জয় একটা ফুলুট গালে পুড়ে গলা ফুলুচ্ছে। আমি নানা শাখা প্রশাখা বিশিষ্ট প্রকাণ্ড একটা কি বলে ওটাকে, তাই সমস্তটা সমেত নিজের মুখে নিয়েছি আর তাইতে কষে ফুঁ দিয়ে যাচ্ছি। আর সেটাও কিছু বিনা বাক্য ব্যয়ে বসে নেই, সেও আওয়াজ ছাড়তে কসুর করছে না। বিটকেল আওয়াজই ছেড়েছে, একেবারে আমার কানের কাছেই ছেড়ে দিয়েছে। ভ্যাপো ভ্যাপো ভোঁ। মাথার ভেতরটাও ভোঁ ভোঁ করতে লেগেছে আমার। জোয়ারদার বাজনা থামিয়ে বলে উঠল হঠাৎ, খুব উৎসাহ পাচ্ছি না, একটু উদ্দীপনা হওয়া দরকার। এত বাজাচ্ছি কিন্তু তেমন জমছে না কেন? একটু সিদ্ধি খেলে কেমন হয়? আজ বিজয়া দশমীর দিন, আজ খেলে তো দোষ নেই, সেইটাই বরং দস্তুর। একটু সিদ্ধি খেয়ে নেওয়া যাক, তাহলেই জমে যাবে নির্ঘাত। সঞ্জয় বাতলায়। আমার জানাশোনা এক দারোয়ানের সঙ্গে ভাব ছিল, দেশ প্রসিদ্ধ হারু সিং দারোয়ান। তার ঘাড়ে গিয়ে পড়া গেল। দারুণভাবে পড়লাম। নগদ 1 রুপয়া দক্ষিণা দিয়ে তার বানানো 3 লোটা সিদ্ধির শরবত আমরা 3 মূর্তিতে নিশ্চিহ্ন করলাম। এবং বলতে কি, তারপর থেকেই আশ্চর্য রকমে সব জমে গেল। সমস্ত ভীরুতা উড়ে গেল। অন্তরে বাহিরে অদম্য উৎসাহ থই থই করে উঠতে লাগলো।
আমরাও ব্যান্ড পার্টি হয়ে হই হই করে বেরিয়ে পড়লাম। সদর রাস্তা দিয়েই বাজিয়ে চললাম অসংকোচে, অকুত ভয়ে। মাঝপথে এক জায়গায় দাঁড়িয়ে জোয়ারদার মনে করিয়ে দেয়, ইউনিভার্সিটি ইনস্টিটিউটে মেয়েদের সোশ্যালটা মনে আছে তো? আমি ঘাড় নাড়ি। আমার মাথা তখন ঘুরছে, তবু ঘাড় নেড়ে জানিয়ে দিই, বেশ মনে আছে। কিন্তু তক্ষুনি আবার ঘাড় নাড়তে হয়। কি বললে? ইউনিভার্সিটি ইনস্টিটিউট? সেটা কোথায়? সঞ্জয় জবাব দেয়, সে তো হেদর পারে, কলেজ স্ট্রিট মার্কেটের কাছাকাছি, কে না জানে। কিন্তু কিন্তু তার মনে তথাপি একটু সংশয় জাগে। কিন্তু আমরা গোলদিঘির দিকটায় যাচ্ছি বলে যেন মনে হচ্ছে, নাকি লাল দিঘির দিকেই চলেছি? তোমরা হয়তো ভাবছো আমরা যথাস্থানে গিয়ে পৌঁছতে পারিনি। মোটেই তা নয়, যথা সময়েই পৌঁছেছিলাম। হলে পৌঁছতে কয়েক মিনিট দেরি হয়েছিল কেবল। সোজা আমরা চলে গেলাম হলের মাঝখান দিয়ে, শটান একেবারে স্টেজে। জোয়ারদারের পিঠে ব্যান্ড, সঞ্জয়ের মুখে ফুলুট, আর আমার গালে সেই যে কি বলে, অনেক নলটলের ডালপালা লাগানো, অনেক রকমের ফ্যাকড়া, বৃহন্নলা জাতীয় পেল্লাই, সেই যে কি বলে। ফুঁ দিতে দিতে ক্লান্ত হলে তাই দিয়ে আমি মাঝে মাঝে জোয়ারদারের পিঠ বাঁধা ব্যান্ডটা বাজিয়ে নিচ্ছিলাম। জোয়ারদারের ভয়ানক আপত্তি সত্ত্বেও বাজিয়ে নিচ্ছিলাম। আমার মুখে সেই বৃহন্নলা আর সম্মুখে জোয়ারদারি ব্যান্ড না বাজিয়ে করি কি? কতক্ষণ লোভ সামলে থাকা যায়? বাজনা কীরকম জমেছিল জানতে চাও? যাকে বলে ভয়ানক। যন্ত্রসঙ্গীতের ভেতর থেকেও যে এতখানি যন্ত্রণা বার করা যায় তাহা কে জানত। আর উফ, সে কি হাততালি, সে কি চিৎকার, আর কি হট্টগোল! সবার সে কি উৎসাহ, আর সে কি আমোদ! বাপরে! কোনো দিকে না তাকিয়ে চোখ কান বুজে আমরা বাজিয়ে যাচ্ছি, আর শ্রোতাদের পক্ষ থেকে সে কি কান ফাটানো ইঙ্কর, কি ভয়ঙ্কর প্ররোচনা! তারপর কতক্ষণ পর্যন্ত আমাদের এই আমোদ প্রমোদ চলেছিল বলতে পারি নে। কত রাত্রে কিভাবে বাড়ি ফিরেছি সে কথাও আমার মনে নেই। যন্ত্রসঙ্গীতের ষড়যন্ত্রই বা কিভাবে সমাপ্ত হলো তাও বেমালুম ভুলে গেছি। সকালে ঘুম থেকে উঠেই দেখি বিনি গুম হয়ে রয়েছে। কি কি খবর? কেমন জমিয়েছিলুম কাল? জিজ্ঞেস করি বিনিকে। কথা নেই কেন? বিনি কোনো জবাব দেয় না। আইভিদি সোশ্যাল বেশ সাকসেস তো? কেমন হবে না? কাদের ব্যান্ড পার্টি ভেবে দেখ। বিনি তবুও চুপ করে থাকে। কিন্তু উফ, আমার মনে পড়ে যায়, তোরা মেয়েরা এমন চেঁচাতেও পারিস! একে জোয়ারদারের সেই টাকুটমাডুম বিচ্ছিরি সেই ব্যান্ড, তার ওপরে আমার কানের কাছে কি এক ভ্যাঁপো ভ্যাঁপো, কোত্থেকে আর কখন থেকে সেই লেগে রয়েছে, তার ওপরে আবার তোদের সেই ঘর ফাটানো চিৎকার। বাহ বাহ! সমস্তটাই আস্তে আস্তে আমার মনে পড়তে থাকে। ধারাবাহিক রোমাঞ্চকর উপন্যাসের মতো ক্রমশ প্রকাশ্য হয়। কিন্তু আমারই কানের কাছে সেই যে কি একটা ভ্যাঁপো ভ্যাঁপো দুঃসহ এক ভোঁ ভোঁ কী সব নলটলের অলিগলির ভেতর থেকে আমারই মুখের সম্মুখ দিয়ে বার হচ্ছিল, সেটা যে কি কিছুতেই আমার মনে পড়ে না। বিনি এবার দাগ মারা সকালের আনন্দবাজারটা আমার মুখের ওপর ছুঁড়ে দেয়। তোমাদেরই কাণ্ড বোধ হয়, পড়ে দেখো। পড়ে দেখি, আমাদের ছাড়া আর কার? কালকের আমোদ প্রমোদের রেশ যেটুকু তখনও আমার মনের আনাচে কানাচে লেগেছিল, মুহূর্তের মধ্যে উবে যায় সব। ছ্যাঃ, আমার মুখ থেকে বেরোয়। তখনই জানি সঞ্জয় হতভাগা যখনই সঙ্গীতের সঙ্গে সিদ্ধি যোগ করেছে, তখনই জানি যে এরকমটা হবে, সঙ্গীতের সিদ্ধিলাভ হয়ে গেছে। তখনই জেনেছি, তদা না সংশয়ে বিজয়ায় সঞ্জয়।
অনুপস্থিত সঞ্জয়কে উদ্দেশ্য করে মহাভারতের এক টুকরো ছুঁড়ে কষে মার লাগাই। সেদিনের আনন্দবাজারে কি বেরিয়েছিল জানতে বাসনা করো? সেই খবরটা পরলোকের রহস্য বলে বইয়েও দেখতে পাবে, পড়তে পাবে এখনও হয়তো, যদি না পরবর্তী সংস্করণে সংকলন ভুল করে সেটা তুলে দিয়ে থাকেন। সংবাদটা এই: ভৌতিক অস্তিত্বের অকাট্য প্রমাণ। গতকল্য রজনীতে মহাবোধি সোসাইটি হলে প্রেততাত্ত্বিকদের বিরাট একটি সিয়েন্সের সভা বসে। পরলোকগত প্রসিদ্ধ ব্যক্তিরা আধ্যাত্মিক উপায়ে আধুনিক মেটিরিয়ালাইজিং পদ্ধতির সহায়তা লইয়া যাতে সশরীরেই আত্মপ্রকাশ করিতে সক্ষম হন, তাঁদের সেই সুযোগ দিবার জন্যেই এই সিয়েন্স বৈঠক আহুত হইয়াছিল। নামজাদা সাহিত্যিক এবং স্পিরিচুয়ালিস্ট বিখ্যাত বনস্পতি বন্দ্যোপাধ্যায় মহাশয় এই বৈঠকের দলপতিত্ব করেন। সুবিখ্যাত জার্মান সিম্ফনিকার অধুনা পরলোকগত শ্রীযুক্ত বিটোফেন মহাশয়কে আসবার জন্য একান্ত আহ্বান করা হইতে থাকে। বিটোফেন সেই সাদর আমন্ত্রণ অবহেলা করিতে পারেন নাই। খুব অল্পক্ষণের মধ্যে তিনি আবির্ভূত হইয়াছিলেন, কেবল সশরীরেই নয়, একেবারে বাঙালি সাজ পোশাকে। ইহাই যে বাঙালি জাতিকে উৎসাহিত করিবার জন্যই তাহা নিঃসন্দেহ। বিটোফেন একা আসেন নাই, একটি কনসার্ট পার্টি সঙ্গে করিয়া উপস্থিত হইয়াছিলেন এবং সদলবলে এমন চমৎকার একটি সিম্ফনি তিনি বাজাইলেন যে এরপর আর কি জানবার আছে বলো? আজকের মতন এই গল্পখানির পাঠ এখানেই শেষ হচ্ছে। গল্প পাঠ ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে ভিন্ন ভিন্ন স্বাদের বিভিন্ন ধরনের গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নতুন একটি দিনে নতুন একটি গল্প নিয়ে আপনাদের সামনে আমি আবার হাজির হব।